গতবার আমার এই বোর্ডটা দেখেছিস, যারা এই ঘরে এসেছিস, যারা এই ঘরে আসিসনি তাদের একটু বলি, এইটাই আমার পড়ানোর ঘর। ওকে, পরবর্তীকালে যখন অফলাইন ক্লাসগুলো শুরু হবে তখন আমি এখানেই কিন্তু আজকে বর্তমানে কেন আমি একটু বোর্ডে আসবো, অনেকদিন ধরে ভার্চুয়াল হোয়াইট বোর্ডে অনলাইন লাইভ ক্লাস করতে না একটু একঘেয়েমি হয়ে গেছে। সো মনে হলো যে একটু চেঞ্জ করবো, একটু বোর্ডে ক্লাস নিই। দেখ আমি নতুন আমার ঘরে নতুন লাইটের সেট আপ করেছি, বোর্ডের সেট আপ একটু চেঞ্জ হয়েছে আগের তুলনায়। তো আশা করি তোদের আজকে সবকিছু তোরা বুঝতে পারবি মোটামুটি। সো আজকে আমরা পড়তে চলেছি, এদিক থেকে আমি লিখবো তাহলে তোদের শুনতে হবে। আজকে আমরা পড়তে চলেছি গ্র্যাভিটেশন। আমরা আশা করি খুব ভালো করে মেকানিক্সের যাবতীয় পোর্শন মানে নিউটনস ল অফ মোশন, তারপরে ফ্রিকশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, এই বেসিক জায়গাগুলো আশা করি আমরা মোটামুটি ভালো মতোই বুঝতে পেরেছি। তো আমাদের কোর্সের নিয়ম অনুসারে এখন আমরা পৌঁছেছি গ্র্যাভিটেশন। এবং এই যে আমরা যে পৃথিবীর মধ্যে বেঁচে আছি না, এই যে আমরা হাঁটাচলা করছি, সব কিছুর ক্ষেত্রে এই গ্র্যাভিটেশন বা বাংলায় যাকে আমরা বলি মহাকর্ষ, এই মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশন ব্যাপারটা কি সেটাই। তাহলে কি পাওয়া গেল সেটা একটু বলি পরপর। আমরা গ্র্যাভিটেশন বা মহাকর্ষ আজকে পড়ব। সো মহাকর্ষ কি না, বলছে যে এই মহাবিশ্ব বা ইউনিভার্স কথাটা অনেক বড়। কিন্তু দেখ আমি একটু গল্পের মতো করে একটু বলি। এই ধর এখানে আমি দাঁড়িয়ে আছি, আমি এখানে আছি, ওকে। আমার সাথে সাথে আমার আশেপাশের লোক মানে আমার ফ্যামিলির লোকজন, আমরা একটা বাড়ির মধ্যে আছি, এটা আমাদের বাড়ি। এরকম অসংখ্য কয়টা মানে বেশ কতগুলো বাড়ি নিয়ে একটা পাড়া তৈরি হচ্ছে। এরকম অনেকগুলো পাড়া গ্রাম নিয়ে এই মালদা শহরটা তৈরি হচ্ছে। এরকম অনেকগুলো শহর নিয়ে বলতে পারিস পশ্চিমবঙ্গ রাজ্যটা তৈরি হচ্ছে। অনেকগুলো রাজ্য নিয়ে আমাদের ভারতবর্ষ তৈরি হচ্ছে, দেশটা তৈরি হচ্ছে। এরকম অনেকগুলো দেশ নিয়ে তৈরি হয় মহাদেশ, যেমন আমরা এশিয়া মহাদেশের মধ্যে আছি। তেমনি অনেকগুলো মহাদেশ আছে আমাদের এই পৃথিবীতে। তাহলে এই পৃথিবীর মধ্যে অনেকগুলো মহাদেশ আছে। হলো এতক্ষণ পর্যন্ত যা কিছু ছিলাম এটা পৃথিবীর মধ্যে। এবার যদি পৃথিবী থেকেও আর একটু বাইরে বেরিয়ে যাই না, এইরকম পৃথিবীর মতো বেশ কিছু গ্রহ প্ল্যানেট, এগুলো নিয়ে তৈরি হচ্ছে আমাদের সৌরমণ্ডল, আমাদের সোলার সিস্টেম। এইরকম সোলার সিস্টেম বা এরকম বেসিক্যালি বলতে পারি স্টার অনেকগুলো আছে, অনেক স্টার আছে। এবং এইরকম বেশ কিছু স্টার নিয়ে হচ্ছে একটা গ্যালাক্সি। আবার এরকম যেমন আমরা যে গ্যালাক্সিটাতে বাস করি, হয়তো তোরা প্রত্যেকেই জানিস, সেটার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা। এরকম বেশ কিছু গ্যালাক্সি নিয়ে তৈরি হচ্ছে আমাদের এই টোটাল ইউনিভার্স। এবং এই টোটাল ইউনিভার্সের ল আমরা আজকে পড়তে চলেছি। সেটার নামই হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এই যে যাবতীয় কিছু, এই সবাইকে একসাথে বেঁধে রাখার কাজটা বেশিরভাগ ক্ষেত্রেই করে হচ্ছে এই গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। তাহলে আশা করি তোরা বুঝতে পারছিস যে মহাকর্ষের গুরুত্বটা কি। এরপরে তোদের স্ক্রিনে
বেশ কিছু ছবি আসবে, এই আমাদের এই মহাকাশের ছবি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ছবি, সৌরমণ্ডলের ছবি। সেই প্রত্যেক ছবি একটু দেখ, তারপরে আমি আবার এই বোর্ডে ব্যাক করছি। তোরা মোটামুটি আমি যা যা আলোচনা করলাম আজকে, সেই পুরো ব্যাপারটা তোরা হয়তো অল্প বিস্তর জানিস কি না। কি বলছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন বা নিউটনের মহাকর্ষ সূত্র আমাদেরকে কি বলছে? না, বলছে একটাই, যে এই মহাবিশ্বে, এই টোটাল ইউনিভার্সের মধ্যে অবস্থিত যে কোনো দুটি বস্তু একে অপরকে এক প্রকার বল দ্বারা আকর্ষণ করে। এই মহাবিশ্বের মধ্যে অবস্থিত যে কোনো দুটি বস্তু একে অপরকে একটা আকর্ষণ বল দ্বারা বেসিক্যালি আকৃষ্ট করে। যে কোনো দুটো বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই বলের নামই হচ্ছে মহাকর্ষ বা গ্র্যাভিটেশন। এবং এই গ্র্যাভিটেশনের যাবতীয় ল ঘটিত ব্যাপার স্যাপার বেশিরভাগটাই বলেছিল একজনই বিজ্ঞানী, তার নাম হচ্ছে নিউটন। সেই নিউটনের আপেল পড়া, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। সেই নিউটনের আপেল পড়ার গল্পটা তো আমরা কম বেশি সবাই জানি। এবার মহাকর্ষের বেসিক ধারণাটা কিন্তু অনেকাংশে নিউটনে দিয়েছিল, এবং পরবর্তীকালে আরো বেশ কিছু লোকজন, বেশ কিছু বিজ্ঞানী, তারা এই মহাকর্ষের কনসেপ্টটাকে ডেভেলপ করেছিল। সেটা পরবর্তীকালে তোদের টোটাল কোর্সের মধ্যে আমি নিয়ে আসব। যেমন অবশ্যই আরেকজন বিজ্ঞানীর নাম না বললেই নয়, যে আমাদের টোটাল এই সোলার সিস্টেমটাকে কন্ট্রোল করেছিল আর কি, তার নাম হচ্ছে কেপলার। কেপলারের ল তোমরা আস্তে আস্তে পড়বে। যাও, আজকে আমাদের পড়াশোনার বিষয়টা হচ্ছে এই নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। সো গ্র্যাভিটেশনাল ফোর্সের মূল বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে যে এই বলটি সবসময় আকর্ষণ ধর্মী, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কখনো বিকর্ষণ ধর্মী হতে পারে না, বা কোথাও কোনো রকম অ্যান্টি গ্র্যাভিটেশন এই ব্যাপারটাও নেই। তাহলে মহাকর্ষ বল সর্বদাই আকর্ষণ ধর্মী বল, এবং তার ফর্মুলাটাই পরবর্তীকালে আসছে। আর কি কি বৈশিষ্ট্য না বললেই নয়, সেটা হচ্ছে যে এই মহাকর্ষ বলের ক্ষেত্রেই বলি একটু। এই মহাকর্ষ বলের ক্ষেত্রে আমরা আরেকটা কথাও বলতে পারি, যে এই বলটাকে তুমি তোমার ইচ্ছা মতো বন্ধ করতে পারবে না, বা তুমি তোমার ইচ্ছা মতো তৈরি করতে পারবে না। যে কোনো দুটো বস্তুর মধ্যে সব সময়ের জন্যই এই গ্র্যাভিটেশনাল আকর্ষণ বলটা থাকবেই। গ্র্যাভিটেশনাল ফোর্সকে কখনো বন্ধ করা যায় না, বা কখনো নতুনভাবে তৈরি করবো এরকমও হয় না। গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু সবসময় যে কোনো দুটো বস্তুর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবেই, এবং বলটা অবশ্যই আকর্ষণ ধর্মী। এবার আমরা একটু গ্র্যাভিটেশনাল ফোর্সের
ভেক্টরিক্যাল ফর্ম টার্মের দিকে একটু যাই। দেখো এটাকে আমি একটু অন্যভাবে করাচ্ছি, আমার ব্যাপারটা সবাই একটু লক্ষ্য করো। এবং এই ছবিগুলো না ওই বোর্ডে আঁকতে একটু সমস্যা। তো ধরা যাক দুটো বস্তু, এইটা একটা বস্তু, এইটা আরেকটা বস্তু। এর মাস হচ্ছে m1, এর মাস হচ্ছে m2, এবং এইটার সেন্টার থেকে এইটার সেন্টার, এদের মধ্যে দূরত্বটা হচ্ছে r। তাহলে কি বলছে না, ফ্রম নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কি বলছে, এই দুটো বস্তুর মধ্যে সব সময়ের জন্যই একটা আকর্ষণ বল কাজ করবে, এবং সেই আকর্ষণ বলের মানটা যদি f হয়, তাহলে বলছে যে এই f-টা is proportional to m1 into m2, মানে এদের দুজনের ভরের গুণফলের সাথে সমানুপাতিক। মানে ভর দুটোর ভ্যালু যদি বাড়ে তাহলে অবশ্যই এই আকর্ষণ বলটা বাড়বে, বল দুটোর ভ্যালু যদি মানে ভর দুটোর ভ্যালু যদি কমে তাহলে অবশ্যই এই আকর্ষণ বলটা কমবে। এবং আরেকটা কি বলছে না, অবশ্যই দূরত্ব একটা বড় ব্যাপার। আমরা প্রত্যেকেই জানি যেগুলো প্রত্যেকটাই ইনভার্স স্কোয়ার ল ফলো করে, মানে f is proportional to 1/r স্কোয়ার, যেখানে rটা কি না, rটা হচ্ছে এই দুটো বস্তুর মধ্যেকার দূরত্ব, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন টু পার্টিকেলস। তাহলে এইটাই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। এবং এই সমানুপাতিকটা ওঠাতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক লাগে। তাহলে এখানে সেই ধ্রুবকটা হচ্ছে f equals to g, মানে ক্যাপিটাল G is the universal gravitational constant। এটা মহাবিশ্বের সমস্ত জায়গাতে একই রকম। তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো g m1 into m2 by r স্কয়ার। ভ্যালুটা আগে ক্লিয়ার করো, পরে আমি ডাইরেকশনের দিকে আসছি। এই জিটাকে কি বলা হয় না, জিটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। মানে পৃথিবীর সব জায়গাতেই এই জি এর, পৃথিবীর সব জায়গাতে বলা ভুল হবে, এটাও বলা ভুল হবে, এই ইউনিভার্সের সমস্ত জায়গাতে, টোটাল ইউনিভার্স জুড়েই এই জি এর মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে কি আমি আরেকটা কথাও বলতে পারি না যে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কিন্তু সবসময় মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, মানে মাধ্যমের উপর নির্ভরশীল নয়। মানে এখন ধরো জল আছে, জলের মধ্যে এক ধরনের ভ্যালু, বা তেলের মধ্যে আরেক ধরনের ভ্যালু, এরকমটা নয়। মহাবিশ্বের সমস্ত জায়গাতে এই ক্যাপিটাল জি এর মানটা ধ্রুবক, এবং সেই মানটা হয় হচ্ছে মোটামুটি 6.67 into 10 to the power minus 11 না 12 কোথাও আছে। ইউনিটটা হয় হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ারে রোটেট। তাহলে অবশ্যই বলটা আকর্ষণ ধর্মী, মানে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যে এই বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে টানবে, তেমন একইভাবে এই বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে টানবে। মানে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ। এবং দুটো ইকুয়াল ফোর্স, মানে এ যেমন একে এই বল দিয়ে টানবে, তেমন এটা একে এই বল দিয়েই টানবে। মানে আমি কি এটা বলতে পারি না? দেখো তো, আমি কি অবশ্যই এটা বলতে পারি না? দেখো তো, দেখো যদি আমি F12 এই মানটা বের করি, মানে এই ফোর্সের মানটা আমি বের করি, মানে F12 বলতে আমার মতো করে আমি বলি, এটা এক একটা বই এক এক রকম করে করে, আমি আমারটা একটু শোন। 12 মানে হচ্ছে একের জন্য দুইয়ের ওপর বল, মানে F1 এর জন্য 2 নম্বর, মানে F2 পার্টিকেলটার ওপর বল। এটা যদি F12 হয় তাহলে F12 দেখো এই বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে টানবে,
মানে এটা এই বস্তুটা নিজের কেন্দ্রে দেখতে পারেন, এটা দেখতে একটা এরকম ধরনের, এটা হচ্ছে R12 ক্যাপ। মানে F12 টা ভ্যালুটা কত হবে না, ভ্যালুটা হবে হচ্ছে ক্যাপিটাল G M1 ইন্টু M2 বাই R স্কোয়ার সঙ্গে একটা R12 ক্যাপ। দেখে নাও R12 ক্যাপটা কি না, এই M2 থেকে M1 এর দিকে। ঠিক একইভাবে যদি এরকম হয় F21 ভেক্টর, মানে এটা হচ্ছে 2 এর জন্য 1 এর উপর বল, তাহলে এই 2 নম্বর বল 2 নম্বর ভরটা এই ভরটাকে নিজের কেন্দ্রের দিকে টানবে, মানে এটা একে টেনে নিয়ে আসছে। তার মানে হচ্ছে দেখো ক্যাপিটাল G M1 ইন্টু M2 বাই R স্কোয়ার সাথে হচ্ছে R21 ক্যাপ। বলো ইজ ইট ওকে উইথ ইউ? আশা করি সবাই এই ডাইরেকশনাল ব্যাপার স্যাপারগুলো বুঝতে পেরেছো। তাহলে দেখো এই বস্তু যখন এই বস্তুটা টানছে, তাহলে R21 ক্যাপের ডাইরেকশন হবে এদিক থেকে এদিকে। সবসময় মনে রাখবে, সবসময় বলটা হচ্ছে কেন্দ্রাভিমুখী, যে যাকে টানবে তার দিকে আগিয়ে আসবে। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার আমি এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কতগুলো জিনিসপত্র একটু বলি। প্রথম কথা হচ্ছে এইটা কিন্তু তোমাদের সিলেবাসে প্রথম একটা ফোর্স ফিল্ড বা বলের ক্ষেত্র, ভেক্টর ফিল্ড বলতে পারো। ফোর্স ফিল্ড মানে কি না, দেখো এই হচ্ছে একটা বস্তু, বেশ বড় ম্যাসিভ একটা বডি। এই বডিটার একটা গ্র্যাভিটেশনাল আকর্ষণ বল সবসময়ের জন্যই থাকবে। তাহলে কি এইখানে যদি কোনো বস্তু থাকে একে টানবে, এখানে যদি কোনো বস্তু থাকে একে টানবে, এখানে যদি কোনো বস্তু থাকে একে টানবে। দেখো এই বস্তুটা থেকে দূরত্বের উপর এবং ডাইরেকশনের উপর ডিপেন্ড করে বিভিন্ন জায়গায় এই বস্তুটার গ্র্যাভিটেশনাল আকর্ষণ বলটা বিভিন্ন রকম না। তাহলে কি গ্র্যাভিটেশনাল আকর্ষণ বল, মানে এর একটা গ্র্যাভিটেশনাল আকর্ষণ বল এই টোটাল রিজিয়নটাতে আছে, এবং ধরা হয় যে কোনো বস্তুর গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স প্রায় অসীম পর্যন্ত বিস্তৃত, মানে এর আকর্ষণ বলের প্রভাব প্রায় অসীম পর্যন্ত বিস্তৃত। কারণ সবসময় মনে রাখবে গ্র্যাভিটেশনাল, আমি খুব ইম্পর্টেন্ট এর কথা বলছি, এটা জেনে রাখো, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে উইকেস্ট ফোর্স এভার, সব থেকে হয়তো সব থেকে কম মানের বল। গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রটার মানটা হয়তো কম, কিন্তু লং রেঞ্জ ফোর্স মানে এর প্রভাবটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমি আবার রিপিট করছি, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে লো অ্যামাউন্টের ফোর্স, কিন্তু লং রেঞ্জ ফোর্স। এর রেঞ্জটা, এর বিস্তারটা অনেক বড়, মানে এই যে একটা বডি, এর মহাকর্ষ আকর্ষণ বলের প্রভাব অনেক দূর পর্যন্ত বিস্তৃত। সেই জন্য আমরা কিন্তু বারবার করে ইউনিভার্সের কথা বলছি। এই ইউনিভার্সের মধ্যে যে কোনো বস্তুর উপর এই গ্র্যাভিটেশনাল আকর্ষণ বলটা থাকে, বিকজ এর প্রভাবটাও অনেক দূর। কিন্তু আমরা কেন সবসময় আমরা হয়তো পৃথিবীর আকর্ষণ বলটা বুঝতে পারি, যে ধর আমি যখন কথা বলছি, তোরা যখন আমার সামনে বসে তোর হচ্ছে যে কথা বলবি, তাহলে আমরা যথেষ্ট কাছাকাছি থাকবো না, আমাদের মধ্যেও কিন্তু একটা গ্র্যাভিটেশনাল আকর্ষণ বল থাকবে, কিন্তু সেই বলের প্রভাব কিন্তু আমরা বুঝতে পারবো না। ওকে, তারপরে কি গ্র্যাভিটেশনাল ফোর্সের আকর্ষণ বলের মানটা খুব কম, কিন্তু লং রেঞ্জ। আচ্ছা, তাই না? এবং দেখ ভালো করে কর, তাহলে এর একটা প্রভাব, মানে এখানে একরকম প্রভাব, এখানে একরকম প্রভাব, এখানে একরকম প্রভাব, এখানে একরকম প্রভাব, তাহলে বিভিন্ন জায়গাতে এই ফোর্স ফিল্ডের ভ্যালুটা আলাদা আলাদা। সেই জন্য আমরা অবশ্যই বলতে পারি যে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড। বোঝা গেছে? বলো দেখি। আচ্ছা, যেখানে আমরা শেষ করেছি যে ফোর্স ফিল্ড মানে একটা প্রভাব থাকছে, এবং অবশ্যই গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে এক ধরনের ইনভার্স স্কয়ার ল মেনে চলে। ইনভার্স স্কয়ার ল
মেনে চলে। বিকজ আমি বারবার কি বলছি না, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্সটা সব সময়ের জন্যই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে, মানে এখান থেকে একটা দূরত্ব যদি r হয় তাহলে এইখানকার ফোর্সের প্রপোর্শনালিটি পেলাম না gmm/r², মানে ইট ইজ ডিপেন্ডস অন দা 1/r², মানে এটা ইনভার্স স্কয়ার ল ফলো করবে। আচ্ছা, আরেকটা বলি আমি একটু না, গ্র্যাভিটেশনাল ফোর্সের ফিগারটা আমি আবার একটু লিখি। গ্র্যাভিটেশনাল ফোর্সের ফিগারটা F ভেক্টর ইকুয়ালস টু ক্যাপিটাল G m1 ইনটু m2 বাই r² সাথে একটা r ক্যাপ। এই ফোর্সের ভ্যালুটা এই রকম ধরনের একটা ভ্যালু, মানে ফোর্সের ভ্যালুটা এই r এর উপর ডিপেন্ড করছে বলে এটাকে আমরা বলে থাকি সাধারণত সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রক বল। মানে এই বলটা দূরত্বের কোনো কিছুর উপর ডিপেন্ড করছে, দূরত্বের উপর ডিপেন্ড করছে এবং সর্বদা কেন্দ্রাভিমুখী, মানে আকর্ষণ ধর্মী। সেই জন্য এটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স ফিল্ড। বুঝছো, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে সেন্ট্রাল ফোর্স। এবং পৃথিবীতে যত ধরনের সেন্ট্রাল ফোর্স ফিল্ড আছে, একটা জিনিস মনে রাখো, প্রত্যেকটাই হচ্ছে, সমস্ত ফোর্স ফিল্ড গুলোই হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ড। গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড কিন্তু এক ধরনের কনজারভেটিভ ফোর্স ফিল্ড, বা এটাকে বলা হয় হচ্ছে সংরক্ষিত ক্ষেত্র। মানে এটা আমি ওয়ার্ক প্যারাতে তোমাদের বলেছিলাম, আবার একটু বলি না, গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে ধর এই বস্তুটাকে আমি mg বল দিয়ে নিচে থেকে টানছি, যেটা একটা সংরক্ষিত বল, এটা যদি mg বল দিয়ে একে আমি এখান থেকে এখানে উঠাই, মানে এই দূরত্বটা যদি h হয়, যে কোনো প্রসেসে নিয়ে যাক না, মানে এইভাবে নিয়ে যাক বা এইভাবে নিয়ে যাক বা এইভাবে নিয়ে যাক, যে কোনো উপায়ে নিয়ে যাক না কেন, এই উচ্চতায় গিয়ে ওর এনার্জিটা mg h হবে। মানে এই ধরনের ফোর্স ফিল্ডের ক্ষেত্রে এনার্জিটা, গ্র্যাভিটেশনাল এনার্জিটা mg সেটা কিন্তু পাথের উপর ডিপেন্ড করে না, মানে এটা কিন্তু এক ধরনের কনজারভেটিভ ফোর্স ফিল্ড। বলো ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে, মাঝখানে মনে হতো একটু সাউন্ডের প্রবলেম হচ্ছিল, এখন আবার সাউন্ডটা ঠিক হয়ে যাবে দেখবি। চলো, তাহলে এই হচ্ছে আমাদের ফোর্স ফিল্ড। আচ্ছা, আমি একটু ওটা মনে হয় 2019 কি 18 ভুলে গেছি, একটা গল্প বলি। সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেকশন। কি হয়েছিল সেখানে বলি। এবং ওইটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে সব থেকে তাড়াতাড়ি নোবেল পুরস্কার পেয়েছিল। কেন, কি হয়েছিল, কি করেছিল, কেন নোবেল প্রাইজ পেয়েছিল সেটা একটু বলি। আমরা ফিজিক্সের লোকজন আমাদের যে টোটাল ফোর্স, মানে যত টাইপের ফোর্স হতে পারে, সেই সমস্ত ফোর্সকে আমরা 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে উইক ফোর্স, একটা হচ্ছে স্ট্রং ফোর্স, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আরেকটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে বুঝতে পারছি এই বেসিক ফোর্সগুলোর মধ্যে একটা টাইপ হচ্ছে অবশ্যই গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড, উইক ফোর্স, স্ট্রং ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা হচ্ছে আমাদের 4 ধরনের। এর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে উইকেস্ট ফোর্স, মানে এই ফোর্সটার ভ্যালুটা খুব উইক বাট লং রেঞ্জ ফোর্স। কি হয়েছিল একটু বলি। ফোর্সের যাবতীয় কথাবার্তা আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যেই ফেলি, কিন্তু আমরা যে মেকানিক্সটা অলরেডি পড়েছি যেগুলো মেকানিক্স, সেই সমস্ত মেকানিক্স হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাস 12-এ উঠে
তোরা পড়বি ক্লাস 12-এর লাস্টের দিকে, তোরা গিয়ে পড়বি কোয়ান্টাম মেকানিক্স। সেটা কিন্তু একটু হলেও আলাদা, আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সের মতো নয়। আপাতত দৃশ্যতে ক্লাসিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে অনেক বৈসাদৃশ্য আছে, অনেক অমিল আছে, দুজনের জগৎটা পুরোপুরি আলাদা। কিন্তু প্রথম আইনস্টাইন, আশা করি আইনস্টাইনের নাম সবাই শুনেছ। প্রথম আইনস্টাইন এই যে 4 ধরনের ফোর্সের কথা বললো, আইনস্টাইন বলছে যে এই 4 ধরনের ফোর্সই কোনো না কোনো পার্টিকেল এক্সচেঞ্জের জন্য দায়ী, কোনো না কোনো কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল এক্সচেঞ্জের জন্য দায়ী। মানে উইক ফোর্সের জন্য একটা পার্টিকেল খুঁজে বের করা হলো, স্ট্রং ফোর্সের জন্য একটা পার্টিকেল খুঁজে বের করা হলো, এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য একটা পার্টিকেল খুঁজে বের করা হলো। বলা হলো এইগুলো পার্টিকেল এক্সচেঞ্জ হচ্ছে, মানে তোরা হয়তো পড়েছিস, দেখবি নিউক্লিয়ার ফোর্স, এখানে মেসন এক্সচেঞ্জের কথা বলা হচ্ছিল। এইরকম না, মানে যখনই বলা হচ্ছে যে যখনই দুটো বস্তুর মধ্যে, দুটো আধানের মধ্যে যে কোনো ভাবে হোক কোনো না কোনো বল থাকছে, এই বলের কারণ হচ্ছে কোনো না কোনো পার্টিকেলের এক্সচেঞ্জ। তাহলে এই পার্টিকেলের এক্সচেঞ্জের কথাই বলা হচ্ছে। বোঝা গেছে তো আমার কথাটা? এখানে কি হলো, দেখ, উইক ফোর্স, স্ট্রং ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের পার্টিকেল আমরা খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। প্রথম গ্র্যাভিটেশনাল ওয়েভের যে করসপন্ডিং পার্টিকেল, গ্র্যাভিটেশনাল ফোর্সের যে করসপন্ডিং পার্টিকেল, সেটা পাওয়া গেল যতদূর সম্ভব 2019-এ। 2019-এ কি 2017-তে। এবং 2017 সালে নোবেল প্রাইজ পায় হচ্ছে এরাই, যারা গ্র্যাভিটেশনাল ওয়েভটা ডিটেক্ট করতে পেরেছিল। 2016 সালে মনে ডিটেক্ট হয়, 2017-তে নোবেল প্রাইজ। বুঝতেই পারছিস গ্র্যাভিটেশনাল ওয়েভ, সেখানে কি হলো না, আইনস্টাইন বলে গেছিল গ্র্যাভিটেশনাল ওয়েভ যে পাওয়া যাচ্ছে, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স যে পাওয়া যাচ্ছে, এই ফোর্সটাও কোনো না কোনো পার্টিকেল এক্সচেঞ্জের দায়ী। এবং এটাই প্রথম আইনস্টাইন বলেছিল, দিস ইজ নাম দিয়েছিল গ্র্যাভিটন। এই গ্র্যাভিটন পার্টিকেলটাই প্রথম ডিটেক্ট হলো 2016 সালে। হ্যাঁ, 2016 সালে, আমি ঠিকই বলছি, 2016 সালে। এবং সমস্ত বিশ্বের, আমি একটু ছোট করে বলি, তোদের স্ক্রিনের সামনে একটু পরে সেট আপটা চলে আসবে, আমি সেট করে দিচ্ছি সেট আপটা। এই ওয়েভ যে ডিটেকশন হয়েছে, এখানে গ্র্যাভিটেশনাল ওয়েভের কথা বলা হয়েছে। মানে গ্র্যাভিটেশনাল শুধুমাত্র এই ফোর্স এক্সচেঞ্জের মধ্যে সীমাবদ্ধ নয়, এটাকে ওয়েভ ফর্মে ভাবা হয়েছে। এবং এই ওয়েভগুলো ডিটেক্ট করার জন্য ইন্টারফেরোমিটার, তোরা যে ওয়েভসের ক্ষেত্রে ইন্টারফারেন্স পড়েছিস, তার উপর বেস করে একটা যন্ত্র আবিষ্কার করা হয়েছে, তার নাম হচ্ছে ইন্টারফেরোমিটার। সেই ইন্টারফেরোমিটার দিয়ে সেখানে ইন্টারফারেন্স দেখা হয়েছে। ইন্টারফারেন্সের যেরকম ডেটা পাওয়া যায়, কোথাও কোথাও কি পাওয়া যায়, কোথাও ম্যাক্সিমাম, কোথাও মিনিমাম, গ্র্যাভিটেশনাল ওয়েভের ক্ষেত্রেও ঠিক সেরকম ডেটাই পাওয়া গেছে। ওখান থেকে বলা হলো যে সত্যিই গ্র্যাভিটনটা আমরা ডিটেক্ট করতে পারলাম। কেন এতদিন ডিটেক্ট হচ্ছে? একমাত্র কারণ তোদের আমি আগেও বলেছি, গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু সব থেকে উইকেস্ট ফোর্স এভার, মানে ভ্যালুটা খুব খুব কম। গ্র্যাভিটেশনাল ফোর্সের ডিটেকশন করার এত লেট হলো কেন? বিকজ ভ্যালুটা যেহেতু খুব কম, তাই খুব ম্যাসিভ পার্টিকেল না হলে আমাদের পক্ষে সেটাকে ডিটেক্ট করা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। এবং কি বলতো, এতদিন যাবত ওই ওয়েভটাকে ডিটেক্ট করার মতো পার্টিকেল, মানে ডিটেক্ট করার মতো অ্যাপারেটাসও আমাদের কাছে ছিল না। 2016 সালে, আমি বিজ্ঞানীদের ছবিগুলো তোদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, 2016 সালে প্রথম গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেকশন হয় এবং নোবেল প্রাইজ পাই। আমি তো এই সম্বন্ধে ইনফরমেশন তোদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা নোট ডাউন করে রাখ। দেখ, ফিজিক্স তো শুধু পড়া নয়, ফিজিক্সের সাথে রিলেটেড হচ্ছে, আমি যেহেতু নিজেও ফিজিক্সের ওপরেই রিসার্চ করছি, তাহলে আমি তোদের সবসময়ের জন্যই মোটিভেট করব নিজেকেও রিসার্চ অ্যাটমসফিয়ারে, রিসার্চ মানে কেরিয়ারের দিকে নিয়ে যাও। সেটা তোদের এত মডার্ন রিসার্চগুলোর সম্বন্ধে বিভিন্ন সময় বলবো, তার মধ্যে অবশ্যই কিন্তু 2016 সালের গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেকশন।
খুব ভালো করে যত টাইপের ইনফরমেশন দেওয়া যেতে পারে আমি এই ভিডিওর লাস্টে সেই ইনফরমেশনগুলোকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটু প্রত্যেকে নিজেরাও উইকিপিডিয়া সার্চ করে একটু গ্র্যাভিটেশনাল ওয়েভ নিয়ে পড়ো, ওখানে ডিটেলে তোমরা ইনফরমেশন পাবে। আজকের ক্লাসটা আপাতত এখানেই থাকলো। এরপরে তোদের স্ক্রিনে কিন্তু বেশ কিছু ইনফরমেশন আসছে গ্র্যাভিটেশনাল ওয়েভ নিয়ে, গ্র্যাভিটেশন নিয়ে বিভিন্ন রকম ইনফরমেশন, সেগুলোকে একটু নোট ডাউন কর। আমি যথেষ্ট টাইম রেখে দিচ্ছি যাতে তোরা খুব ভালো করে সেটাকে নোট ডাউন করতে পারিস। যদি কারো কোনো সমস্যা হয় আমাকে এই লাইভ চ্যাটে রেসপন্স কর, আমি নিজেও লাইভ চ্যাটে থাকবো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে রেসপন্স কর। আচ্ছা, এগুলো তো হলো একটা পার্ট। ওকে, আমি পরের দিন গ্র্যাভিটেশন নিয়ে আরও বিভিন্ন অঙ্ক টঙ্কগুলো। আজকে যা পড়ালাম পুরোটাই তোদের বইয়ের বাইরে, বইয়ের ভিতরের কোনো কথা আজকে বলিনি। তোদের গ্র্যাভিটেশনকে নিয়ে তোদের মধ্যে একটা কিউরিসিটিটা তৈরি করে রাখলাম। একটু নিজেরাও একটু সার্চ কর, উইকিপিডিয়া সার্চ কর। গ্র্যাভিটেশন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ টপিক রিসার্চের ক্ষেত্রেও হতে পারে। যদি কেউ ফিজিক্সে রিসার্চ করতে চাস, গ্র্যাভিটেশনাল ওয়েভের নিয়ে প্রচুর কাজ পরবর্তীকালে হয়তো হবে। আমরা গ্র্যাভিটেশনাল ওয়েভের রিসার্চের একদম বেসিক জায়গাতে দাঁড়িয়ে আছি। তো একটু দেখ, নিজেদেরকেও রিসার্চ অ্যাটমসফিয়ারের মধ্যে নিয়ে আয়, একটু নিজেরাও একটু পড়াশোনা কর। আমি পরের দিন হয়তো একটা জিজ্ঞেস করতে পারি কে কি পড়াশোনা করেছে, আমাকে একটু পাঠা, ঠিক আছে? একটু উইকিপিডিয়া সার্চ কর। এটা হলো একটা পার্ট। পরের দিন আমরা একদম তোদের বইয়ে যেরকম ভাবে আছে পর সেভাবে পড়াবো, ঠিক আছে? আজকে একটু ইন্ট্রোডাকশন ক্লাসে নিলাম। ওকে, আচ্ছা, এবার যেটা আমি
বলবো এই ভিডিওর লাস্টে তার সাথে গ্র্যাভিটেশনের আর কোনো লিঙ্ক নেই। আমরা কিন্তু আগের দিনই আমি অলরেডি বলে দিয়েছি, শনিবার দিন মানে নেক্সট দিনকার ক্লাস আমাদের আছে স্যাটারডে, শনিবার নেক্সট ক্লাস, সেদিনকার কিন্তু আমাদের টেস্ট হবে। টেস্ট কোন কোন চ্যাপ্টার হবে একটু বলে দিই। নিউটনস ল অফ মোশন, ফ্রিকশন, সার্কুলার মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওকে, প্রত্যেককে এই পরীক্ষাটা দিতে হবে। যারা যারা আমার বাড়িতে আসতে পারবে, আমার বাড়িতে কাছে যাদের বাড়ি তারা আমার বাড়িতে এসেই পরীক্ষা দেয়। যারা আসতে পারবি না তাদের জন্য বলছি তারা পরীক্ষাটা দিবি। গুগল মিটে আমি তোদের সাথে কানেক্ট থাকবো, নিজেদের ক্যামেরাটা অন করে রাখবি। কিন্তু শনিবার পরীক্ষা হবে, কারণ তোদের বেশ অনেকদিন যাবৎ কোনো পরীক্ষা নেওয়া হয়নি, তাই খুব ভালো করে শনিবারের পরীক্ষাটা প্রত্যেকে দেবে, প্রত্যেকে খুব সিরিয়াস দেবে। আমি খুব কষ্ট করে কোশ্চেন করেছি, আমি কিছু কোশ্চেন আরো অ্যাড করব, খুব ভালো কোশ্চেন করা আছে। এবার কিন্তু আর এমসিকিউ নয়, এবার কিন্তু ব্রড কোশ্চেন, ঠিক আছে? যারা বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছিস তারা কিন্তু ভুলেও বইটা খুলবি না। দেখ, আমার কাছে পরীক্ষা দেওয়া, আমি তোদের কেন পরীক্ষা নিচ্ছি? বিকজ আমি দেখতে চাইছি যে তোরা এই লকডাউনে কেমন পড়াশোনা করছিস। এর থেকে বেশি কিন্তু এর থেকে কিন্তু বেশি কিছু নেই। তাহলে বই দেখে লেখার কিছু নেই, বই ছাড়াই সবাই লিখবে। খুব ভালো করে এটাকে তৈরি করো, এই করো চ্যাপ্টার। শনিবার দিনে আমি এদের উপর পরীক্ষা নেব। আর যদি কারো এই করো চ্যাপ্টারের উপর কোনো কনফিউশন থাকে আমাকে একটু জিজ্ঞেস করে নিও। ওকে, চলো তাহলে আজকেরটার যত রকম ইনফরমেশন পাওয়া সম্ভব সবগুলোকে নোট ডাউন করো খুব সুন্দর করে। যদি কোনো জায়গা থেকে আরও ইনফরমেশন দরকার হয় আমাকে জানাতে পারিস, আমি আরও ইনফরমেশন দিয়ে দেবো। অলরেডি তোমাদের টোটাল ভিডিওতে প্রচুর ইনফরমেশন দেওয়া আছে। আজকের ক্লাসটা আউট অফ সিলেবাস ক্লাস, মানে আজকের ক্লাস আমি যেটা বলেছি সেটা খুব একটা বেশি তোদের বইয়ে নেই, কিন্তু হ্যাঁ দরকার এগুলো জানা, সেই জন্যই ক্লাসটা নেওয়া হয়েছে। নেক্সট ক্লাস থেকে আমরা একদম বইয়ের টপিক ওয়াইজ করবো। চলো বাই।